রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদে, এইটুকু আপনারা জানেন নিশ্চয়ই। তো কিভাবে আসলে এই জায়গাটাতে আমরা গেলাম সেটা এরই মধ্যে আপনারা জানেন, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগের পর নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার যে জায়গা অর্থাৎ জাতীয় সংসদের স্পিকার, সেই জায়গার জন্য ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন কায়সার কামাল। তো কথা হলো যে এই যে রাষ্ট্রপতি নির্বাচনটা আসলে কিভাবে হয়, কে রাষ্ট্রপতি হতে পারেন, এই সব কিছু বিষয় আসলে আমরা আজকে জানবো। আপনারও কি সুযোগ আছে কিনা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি হওয়ার, সেটাও আমরা দেখব। গত 28 জুলাই এই উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের সদস্যরা এবং সেইখানে তারা অনুরোধ করেন যে ভোটার তালিকা সরবরাহ করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের পক্ষ থেকে একটা ভোটার তালিকা সরবরাহ করা হয়। সেই ভোটার তালিকা আসলে কি? ভোটার তালিকা কিছুই না, জাতীয় সংসদের যারা সদস্য আছেন তারাই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের যেই ভোটার, সেই ভোটার হচ্ছেন তারা আসল। কথা হলো ওই যে শুরুতে বললাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি আসলে কে হতে পারেন বা আপনার সুযোগ আছে কিনা সেটা একটু প্রথমে দেখে নেওয়া যাক। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে প্রথম বিষয় হলো আপনার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। এর কম হলে আপনার সেই সুযোগটি আর থাকছে না। এর পাশাপাশি আরেকটা যে বিষয় থাকতে হবে সেটা হলো আপনার এমপি হওয়ার, বাংলাদেশের বিধি অনুযায়ী সংবিধানে যেই বিধি আছে সেই বিধি মোতাবেক জাতীয় সংসদের সদস্য হওয়ার যাবতীয় যোগ্যতা আপনার থাকতে হবে এবং সেই যে জায়গা এবং সবার আগে যেটা সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক না হলে তো আপনি আসলে রাষ্ট্রপতি হতে পারবেন না। তো বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে কি আছে? যোগ্যতার মধ্যে আছে 25 বছর কমপক্ষে আপনার বয়স হতে হবে, এই কথাটি মনে রাখুন। এবং কোনো ধরনের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না, ফৌজদারি অপরাধের কারণে বা হচ্ছে আপনার পদস্খলনজনিত বা যে কোনো ধরনের ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়ে যদি 2 বছরের দণ্ড হয়, সেই দণ্ডের ভোগ করা বা সেই দণ্ডপ্রাপ্ত হলে সেই সময়টাতে তো অবশ্যই আপনি হতে পারবেন না, সংসদ সদস্যের জন্য যোগ্য হতে পারবেন না। এবং দণ্ড ভোগের পরে মুক্তি লাভের পরে অন্তত 5 বছর আপনার অতিক্রান্ত হতে হবে। অর্থাৎ যদি আপনি 2026 সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে হয় বা জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে হয়, তাহলে 2021 সালের সর্বশেষ আপনার যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের দণ্ড থেকে মুক্ত হতে হবে। 5 বছর এই জায়গাটাতে আপনার বাফার থাকতে হবে। দ্বিতীয় যে জায়গা সেটা হলো যে আপনি কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠান বা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে আপনি থাকতে পারবেন না। তবে এই ক্ষেত্রে আপনি যদি মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বা স্পিকার বা প্রধানমন্ত্রী এরকম যদি কেউ হয়ে থাকেন, সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এবং সরকারি চাকরি থেকে, সরকারি যে কোনো ধরনের চাকরি থেকে পদত্যাগের পর অন্তত 3 বছর অতিক্রান্ত হতে হবে। তো এই যে বিষয়গুলো, সেই জায়গাগুলো যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে যোগ্যতা আছে, কিন্তু অংশ নিতে পারবেন কিনা সেটার জন্য আরও কয়েকটি বিষয় আছে। এক্ষেত্রে আপনার যেই যোগ্যতার ক্ষেত্রে 2টি বিষয় লাগবে। একটা হলো একজন প্রস্তাবক হতে হবে, তিনি অবশ্যই জাতীয় সংসদের সদস্য হতে হবে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্য একজন আপনার নাম প্রস্তাব করতে হবে রাষ্ট্রপতির নির্বাচনের জন্য এবং অন্য একজন সংসদ সদস্যকে এটাকে সমর্থন করতে হবে। এবং আপনার নাম যদি প্রস্তাব করা হয়, অবশ্যই সেই ক্ষেত্রে আপনার একটা সম্মতিপত্র স্বাক্ষর থাকতে হবে, সম্মতিযুক্ত স্বাক্ষর আপনার থাকতে হবে। সেক্ষেত্রে সব মিলিয়ে আপনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন। কথা হলো এই যে বর্তমানে আমাদের যে ত্রয়োদশ সংসদ, এই ত্রয়োদশ সংসদের সকল সদস্যকে, এমপি হওয়ার যোগ্যতা তো তাদের আছে, সকল সদস্য কি তা চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন? এখানে আরেকটি কথা আছে, ওই যে বললাম যে একটা বয়স আপনার মাথায় রাখতে হবে। 25 বছর হচ্ছে এমপি হওয়ার যোগ্যতা ন্যূনতম এবং রাষ্ট্রপতির জন্য 35 বছর। অর্থাৎ 25 বছর হলেই আপনি জাতীয় সংসদের নির্বাচনে সদস্য হওয়ার জন্য অংশ নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি যদি পর্যাপ্ত ভোট পান, সংখ্যাগরিষ্ঠ ভোট পান, তাহলে আপনি সংসদ সদস্য হয়ে যেতে পারছেন। কিন্তু
যদি আপনার বয়স 35-এর নিচে হয়, আপনি জাতীয় সংসদের সদস্য তো হলেন, কিন্তু 35-এর নিচে হলে আপনি আর রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এক্ষেত্রে কারা এই জায়গাটাতে বাদ পড়তে পারেন, সেটা হচ্ছে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বা আমাদের যে তরুণ সংসদ সদস্য যারা আছেন হাসনাত আবদুল্লাহ, এই সংসদ সদস্য যারা আছেন তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদিও তাদের সংসদ সদস্য হওয়ার যাবতীয় যোগ্যতা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনটা আসলে কারা আয়োজন করে হচ্ছে যথারীতি নির্বাচন কমিশন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে যেহেতু এটা এক সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়, সেহেতু নির্বাচন কমিশন ওই যে শুরুতে বললাম গত 28 জুলাই স্পিকারের সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকা চেয়েছেন। এর মধ্য দিয়ে অর্থাৎ স্পিকারের কাছ থেকে মাধ্যমে এই কাজটা সম্পন্ন করা হয়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যেই আসলে এই নির্বাচনটা সম্পন্ন হতে হয়, এই ধরনের বিধান আছে। সেক্ষেত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম রাষ্ট্রপতি, তিনি গত 24 জুলাই পদত্যাগ করেছেন। এরপর থেকে এই 90 দিনের সময়সীমাটা গণনা শুরু হয়েছে। এখন এই যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমেদ স্পিকার জাতীয় সংসদের, তিনি আছেন এই মুহূর্তে। তিনি এই রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পাবেন, নির্বাচিত হবেন, তার হাতে দায়িত্ব হস্তান্তর করে বা তারও সুযোগ আছে, তারও নাম যদি কেউ প্রস্তাব করেন, সেক্ষেত্রে তিনিও অংশ নিয়ে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হবেন এবং তিনি রাষ্ট্রপতি হিসেবে 23তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন। এই যে টোটাল আয়োজন, সে আয়োজন ইসি করছে এবং এই ইসি যেই সময়সীমা ঘোষণা করেছে সেটা হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হিসেবে তারা বলেছে 13 আগস্টের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। যাচাই বাছাই জন্য 16 আগস্ট পর্যন্ত সময় এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময় হচ্ছে 18 আগস্ট। অর্থাৎ 18 আগস্টের মধ্যে ধরেন 13 আগস্ট পর্যন্ত 10 জন যদি মনোনয়নপত্র জমা দেন, দাখিল করেন, এর ভিতরে 16 আগস্ট পর্যন্ত দেখা হবে যে এই যে যাবতীয় যোগ্যতার কথা আমরা যেটা বললাম, এই যোগ্যতাগুলো যথাযথভাবে আছে কিনা। যদি সব যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি মনোনয়নপত্রটা তার বহাল থাকলো এবং এরপরে 18 আগস্ট পর্যন্ত সময়, অর্থাৎ যদি আমরা ধরে নেই যে 10 জন মনোনয়নপত্র দাখিল করলো, এর মধ্যে যাচাই বাছাই 2 জন বাদ পড়লো, 8 জন টিকে গেল। এখন 18 আগস্ট গিয়ে মনে হলো যে বাকি 6 জন চিন্তা করলো যে আমরা আর প্রতিদ্বন্দ্বিতা যাব না, 6 জন উইথড্র করলো। এই উইথড্র করার টাইমটা হচ্ছে 18 আগস্ট পর্যন্ত। 20 আগস্ট হচ্ছে নির্বাচনের সময় এবং ইসি বলে দিয়েছে যে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং এটা আসলে ব্যালট পেপারের মধ্য দিয়ে হবে, অর্থাৎ উপস্থিত সংসদ সদস্যরা তাদের ভোটটা ব্যালট পেপারে দেবেন এবং সেটা সেই সংসদ সদস্যদের উপস্থিতিতে সেই সংসদ ভবনেই এটা গণনা করা হবে। এজন্য আলাদাভাবে হয়তো পৃথক বুথ প্রয়োজনীয় বুথ যথাযথ সময়ের মধ্যে প্রকাশ করার জন্য প্রয়োজনীয় বুথ স্থাপন করতে পারবে ইসি। এই তো গেল হচ্ছে গণনা প্রক্রিয়া। এখন সেই গণনার পরে তারপর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন। কথা হলো একদম শেষ মুহূর্তে আমাদের এখন তো কোনো জাতীয় সংসদে কোনো অধিবেশন চলছে না। সেক্ষেত্রে যদি অধিবেশন চলে, বিধি হচ্ছে অধিবেশন যদি চলে তাহলে অধিবেশনের মধ্যেই নির্বাচন হবে, নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আর যদি অধিবেশন না চলে সেক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার বা বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার তিনি হচ্ছে একটা বৈঠক ডাকবেন। সেই বৈঠকে সংসদ সদস্যরা উপস্থিত হয়ে এই ভোটটা দেবেন, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপরে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে ওই যে বললাম 20 আগস্টের আগেই যদি মনোনয়নপত্রগুলোর মধ্যে ধরে নিন যে একজন বাদে বাকি সবাই প্রত্যাহার করে নিল, তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হলো এবং যার মনোনয়নপত্রটা রয়ে গেল তিনি নির্বাচিত হলেন বলে ধরে নেওয়া হবে। এর বাইরে যদি প্রতিদ্বন্দ্বী থেকে যায় সেক্ষেত্রে এই পুরো প্রক্রিয়া ভোট নেওয়া হবে এবং ভোট শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ্যে গণনা করা হবে। এরকম একবারই আমাদের হয়েছিল 1991 সালে, একাধিক প্রার্থী ছিলেন এবং সে সময় আসলে এই প্রকাশ্য গণনার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত জেনেছিলাম রাষ্ট্রপতির নামটি। তো এই হলো মোটামুটি আমাদের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা বিধি অনুযায়ী এটা। এখন দেখা যাক দলগুলো আসলে মনোনয়ন কাকে দেয়,
বাইরে থেকেও সংসদ সদস্য নন এমন বাইরে থেকেও কেউ কেউ হয়তো আসতে পারেন, বা দলগুলো যদি মনে করে যে বাইরের কাউকে আসলে আমরা এর আগে দেখেছি যে প্রথিতযশা অধ্যাপক বা শিক্ষক বা অবসরপ্রাপ্ত বিচারপতি তারা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, আমরা এই ধরনের কিছু দেখব, নাকি হচ্ছে সংসদ সদস্যদের মধ্য থেকেই কেউ আসলে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন পাবেন এবং শেষ পর্যন্ত নির্বাচিত হবেন সেটা দেখব। যদি সংসদ সদস্যদের মধ্য থেকে কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন শেষ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু ওই সংসদীয় আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং সেটা স্বাভাবিকভাবেই পরে নির্বাচন কমিশনের মাধ্যমে আয়োজিত উপনির্বাচনের মধ্য দিয়ে সেই শূন্য পদ পূরণ করা হবে। আপনাদের কি মনে হয় জাতীয় সংসদের বর্তমানে যারা আছেন সেই সংসদ সদস্যদের মধ্য থেকে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, নাকি বাইরের কাউকে আমরা মনোনয়ন দিতে দেখব এবং সেই মনোনয়নের মধ্য দিয়ে অন্য কেউ রাষ্ট্রপতি হতে পারেন? আপনাদের কি মনে হয় জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।